আমরা ছিলাম যে যে রোগটার কথা বলতেছে ওই। হ্যাঁ, বলো। আমরা যে কোশ্চেনটাই ছিলাম, এই কোশ্চেনটা হচ্ছে যে কোন একটা ব্যাকটেরিয়া যদি প্রতিকূল অবস্থায় থাকে তখন তার যৌন জননের বা তখন তার জননের ধাপটা কেমন হবে? বার্ডিং, কনজুগেশন, এন্ডোস্পোর, আরটা দিলাম হচ্ছে তোমার ট্রান্সফরমেশন। এবং মজার বিষয় হচ্ছে তোমার কোশ্চেন প্যাটার্ন কিন্তু এটাই এইটাই হবে তোমার কোশ্চেন প্যাটার্ন। হয় প্রশ্ন বাংলায় অপশন ইংলিশে, আর না প্রশ্ন ইংলিশে অপশন বাংলায়। এটাই হচ্ছে তোমার মেডিকেল টাইপের কোশ্চেন। তো আমাদের মেডিকেলে এমন টাইপের কোশ্চেন আসছিল, কিন্তু এই বার্ডিং নিয়ে কোশ্চেন আসছিল। তো আনসার কি হবে? তুমি তখন সরাসরি আনসার করবা বার্ডিং মানে মুকুলোদ্গম। একটা ব্যাকটেরিয়া যখন অনেক বেশি খাওয়া দাওয়া করবে, মোটা হয়ে যখন ফুল্লা যাবে, তখন তার শরীর থেকে একটা মুকুল বের হবে। তার মানে অবশ্যই এটা কি অনুকূল পরিবেশ। কনজুগেশন আমরা এখনো পড়ি নাই, যখন পড়বা তখন দেখবা এটা আসলে অনুকূল পরিবেশ বা যৌন জননের ক্ষেত্রে। কনজুগেশন হচ্ছে যৌন জননের ক্ষেত্রে। ট্রান্সফরমেশনও সেম। একমাত্র এন্ডোস্পোরি হচ্ছে এন্ডো মানে ভিতরে, স্পোর মানে হচ্ছে রেণু। রেণুর ভিতরে লুকায় আছে, মানে সেই পরিবেশটা কেমন? প্রতিকূল পরিবেশ। আনসার হচ্ছে গ। ওকে, এইভাবে তুমি সলভ করতে হবে যদি তুমি বেসিকটা জানো। তাহলে কয়টা প্রক্রিয়া বললাম? এন্ডোস্পোর প্লাস হচ্ছে আমাদের গনিডিয়া। ওকে, তাহলে এই দুইটা পদ্ধতি আমাদের নামটা জাস্ট আমরা জেনে রাখলাম, আর কিছু না। এরপরে যেটা ব্যাকটেরিয়ার যৌনজনন। আচ্ছা, ব্যাকটেরিয়া কি উন্নত নাকি অনুন্নত? বলো তো। ব্যাকটেরিয়া উন্নত নাকি অনুন্নত? অনুন্নত। তো অনুন্নত কোনো একটা জিনিসের যৌনজনন একটা অসম্ভব ব্যাপার স্যাপার না। যৌনজনন তো উন্নত প্রাণী বৈশিষ্ট্য। উন্নত প্রাণী বা তুমি উদ্ভিদ বলো, তাদের বৈশিষ্ট্য হচ্ছে যৌনজনন। তার মানে ব্যাকটেরিয়াতে মূলত যৌনজনন সম্ভব না। তাহলে এখানে যৌনজনন টপিকটা কেন লিখলো? নিশ্চয়ই কোনো একটা কাহিনী আছে। তো দেখো কাহিনীটা কি। ধরো আমি বললাম এটা একটা ব্যাকটেরিয়া। আচ্ছা, আমি আরো সহজ করে বলি, এটা উদ্ভিদ, এটা উদ্ভিদ, এটা আরেকটা উদ্ভিদ। হ্যাঁ, ধরো এই উদ্ভিদ থেকে পুংরেণু উইরা আসছে। এই উদ্ভিদ থেকে পুংরেণু উইরা আসা এই উদ্ভিদের যেই ডিম্বাশয় ছিল এখানে বসছে। এখান থেকে পুংরেণু উইরা আসা এই উদ্ভিদের ডিম্বাশয়ে বসছে। তখন এটাকে আমরা বলবো হচ্ছে যৌনজনন। কারণ কি, গ্যামিটটার আদান প্রদান হয়েছে। ঠিক। তাহলে এই যে যেটা পুংরেণু, এটা গেছে কই? স্ত্রী রেণুর কাছে। যার জন্য এর নাম যৌনজনন। তার মানে যৌনজনন বিষয়টার মধ্যে আদান প্রদানের বিষয় আছে। ঠিক। এখন আমি যদি বলি একটা ব্যাকটেরিয়া এরকম, এর পাশে আরেকটা ব্যাকটেরিয়া আসছে। এই ব্যাকটেরিয়াতে অবশ্যই প্লাজমিড আছে, আর একটা বৃত্তাকার ডিএনএ আছে, যাকে আমরা নিউক্লিওয়েড বলতেছিলাম। এই ব্যাকটেরিয়া তো প্লাজমিড আছে, একটা বৃত্তাকার ডিএনএ আছে। কারণ এদের মাঝে একটা নালী তৈরি হইল, নালী দিয়ে তারা সংযোগ রক্ষা করতেছে, তাই তার নাম হচ্ছে কনজুগেশন নালীপথ। কনজুগেশন নালীপথ। এখন এই নালী দিয়া কি হলো, এই প্লাজমিডটা এই ব্যাকটেরিয়াতে চলে গেল। পরে এই প্লাজমিড এখানে একটা থেকে দুইটা হয়েছে। দুইটা হওয়ার পরে একটা প্লাজমিড আবার এখানে এসে পড়ছে। ফাইনালি রেজাল্টটা কি হইল? এই ব্যাকটেরিয়াতে দুইটা প্লাজমিড, এই ব্যাকটেরিয়াতে দুইটা প্লাজমিড। তো দেখো তো আদান প্রদান হয়েছে না? তো আদান প্রদানের বিষয় কি? যৌনজনন। তাই ব্যাকটেরিয়ার এই জিনিসটাকে তারা যৌনজনন হিসেবে অভিহিত করছে। যদিও বা এখানে কোনো মিওসিস কোষ বিভাজন নাই, কোনো কি বলে ডিপ্লয়েড কোষ তৈরি হয় না, কোনো জাইগোট তৈরি হয় না। আমরা জানি যৌনজনন হইতে হলে ডাইগোট তৈরি হতে হবে, যদিও বা এখানে কিছু তৈরি হয় না। তারপরে ওর নাম যৌনজনন। কারণ কি, এখানে আদান প্রদানের বেসিকটা কাজে লাগছে। এ পর্যন্ত ক্লিয়ার? কি বললাম জানাও তো। এই ফলাফল আছে না নাই? আচ্ছা, তাহলে আমি সামনে আগাই। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আমাদের মূলত আমাদের বইয়ে এই যৌনজননের পদ্ধতি লিখছে তিনটা। ঠিক আছে, একটা হচ্ছে কনজুগেশন নালীপথ, আরেকটা হচ্ছে ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন, আরেকটা হচ্ছে ট্রান্সডাকশন। এই দুইটাতে ভুল যায় নাই এমন পোলাপান খুব কম আছে। মানে প্রশ্ন করছে আর এখান থেকে ভুল হয় নাই এমন পোলাপান খুব কম। হ্যাঁ, বলো।
আচ্ছা, কথা বাইজা আসে, এই জন্য তো কই তোমরা গেলা ট্রান্সডাকশন। আচ্ছা, এখন কি আসলে ঠিক আছে? ঠিক থাকার কথা, কারণ আমি এখন এই যে মোবাইলে নেটে শিফট করছি। মোবাইলে কি এমবি আছিল? আচ্ছা, তো ট্রান্সফরমেশন আর ট্রান্সডাকশন এই দুইটা বিষয় কিন্তু খুবই কনফিউশন হয়। আমি তো দেখাই তোমাদের বইয়ে যে কোনটা মানে কি। দেখো, ট্রান্সফরমেশন জিনিসটা হচ্ছে পরিবেশ থেকে একটা ব্যাকটেরিয়া আসবে, হ্যাঁ, হইতে পারে ব্যাকটেরিয়াটা মৃত, জীবিত, যে কোনো কিছু। এই ব্যাকটেরিয়ার ভিতরে নিশ্চয়ই কি ডিএনএ আছে। আমরা দেখছিলাম যে বৃত্তাকার ডিএনএ, যার মধ্যে হিস্টোন প্রোটিন নাই, দেখছি আমরা। এই ডিএনএ কোনো একটা গ্রহিতা কোষে প্রবেশ করলে তার নাম ট্রান্সফরমেশন। আর যদি এমন হয় একটা ভাইরাস আসছে, ভাইরাসের নাম হচ্ছে, আচ্ছা স্ক্রিন কি শেয়ার হয়েছে? আচ্ছা, তো একটা ভাইরাস যার নাম হচ্ছে ফাজ ভাইরাস। ভাইরাসের নাম কেন ফাজ ভাইরাস? কারণ সে খায় ফেলে, খাওয়া মানেই ফাজ। ওকে, ফাজ ভাইরাসের ফাজ ভাইরাসের মাধ্যমে একটা ব্যাকটেরিয়ার জিনোম অন্য একটা ব্যাকটেরিয়াতে প্রবেশ করলে তার নাম হচ্ছে ট্রান্সডাকশন। তাহলে বিষয়টা একটু খেয়াল করো, আমার কাছে এইটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, হইতে পারে এই ব্যাকটেরিয়াটা মৃত, এর ভিতরে কি আছে? ডিএনএ আছে। আর এইটা হচ্ছে একটা গ্রহিতা, এটা হচ্ছে একটা গ্রহিতা, কোনো না কোনো ভাবে এই ব্যাকটেরিয়াটা এই ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকছে। এই প্রক্রিয়ার নাম হচ্ছে ট্রান্সফরমেশন, যেখানে কোনো কি ভাইরাসের ভূমিকা নাই। এটা কিন্তু তোমার বোঝার বিষয়। ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় নো ভাইরাস। এখন তোমার কি হলো? একটা ভাইরাস আসলো যার নাম হচ্ছে ফাজ ভাইরাস। আমরা ধরলাম টি2 ফাজ হইতে পারে, যে কোনো ফাজ হইতে পারে। এই টি2 ফাজ বা যে কোনো ফাজ এসে কি করছে? একটা ভাইরাস ব্যাকটেরিয়ার উপরে বসছে। এ কি করছে? অন্য একটা ব্যাকটেরিয়া থেকে ডিএনএ না এর ভিতরে ঢুকাই দিচ্ছে। এর প্রক্রিয়ার নাম হচ্ছে ট্রান্সডাকশন। ট্রান্সডাকশন। তো বিষয়টা একটু খেয়াল করো, এক জায়গায় ভাইরাস আছে, আরেক জায়গায় ভাইরাস নাই, এই জন্যই কিন্তু পার্থক্য। প্রক্রিয়া কিন্তু দুইটাই সেম, ডিএনএ স্থানান্তর। আমি একটু আগে বলছি যৌনজনন তখনই হবে যখন এখানে আদান প্রদানের বিষয় আছে। খেয়াল করছো, এখানে কিন্তু ডিএনএ আদান প্রদান হচ্ছে, ডিএনএ আদান প্রদান হচ্ছে। আদান প্রদান ছাড়া কখনো যৌনজনন হবে না, এখানে ভাইরাস থাকুক বা না থাকুক, ব্যাকটেরিয়া থাকুক বা না থাকুক। দেখো তো একটা জিনিস, যেখানে ট্রান্সডাকশন, কোনো ভাইরাসের সাথে আমরা বাংলা কোনো মিল পাই কিনা। ট্রান্সডাকশন, এই ডা, যেটা ডা, ডায়ের মাথা যদি একটু গুল করে দিই তাহলে ভা হয়ে যায় না? ভা দিয়েই হচ্ছে ভাইরাস। এটাই হচ্ছে তোমার সবচেয়ে সহজ উপায় বোঝার জন্য, মনে রাখার জন্য। তুমি তো বিষয়টা বুঝছো। ট্রান্সফরমেশন বলছো কিছু? হ্যাঁ, না, লাইসোজেনিক চক্র, আচ্ছা একটু 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 শেয়ার করো, বিষয়টা শেয়ার করো যে লাইসোজেনিক চক্র কখন। এইটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এইখানে আমাদের একটা ফাজ ভাইরাস আসছে। এই ফাজ ভাইরাসের যে ডিএনএ, এটা তার নিজের ডিএনএ, এটা তার নিজের ডিএনএ। তখন এটা লাইসোজেনিক চক্র। লাইসোজেনিক কখন? যখন সেই কোষটাকে বিদারণ করবে না, ভাঙবে না, আর যখন ভাঙে ফেলবে তখন লাইটিক। এটা হচ্ছে লাইসোজেনিক। কখন? যখন ডিএনএটা ভাইরাসের নিজের ডিএনএ, কিন্তু এইখানে যে ডিএনএ না, এইটা ব্যাকটেরিয়ার ডিএনএ, ব্যাকটেরিয়ার ডিএনএ। এই যে ফাজ ভাইরাসের ভিতরে যে ডিএনএটা আছে, এটা সে কোনো একটা ব্যাকটেরিয়া থেকে চুরি করে আনছে। একটু রিডিংটা আরেকবার পড়াই, তাহলে ক্লিয়ার হবে। একটু খেয়াল করো, রিডিংটা একটু আরেকবার দেখো, আমার সাথে সাথে রিডিং পড়ো। ফাজ ভাইরাসের মাধ্যমে, স্টপ, এক ব্যাকটেরিয়ার জিনোম, কখনো ফাজ জিনোম মানে কখনো ভাইরাসের জিনোম হইতে পারে, অন্য ব্যাকটেরিয়াতে প্রবেশ করে রিকম্বিনেশন ঘটাতে পারে, এর নাম হচ্ছে ট্রান্সডাকশন। তার মানে এইখানে আমার যে ফাজ ভাইরাসটা আছে, এর নিজের ডিএনএ যদি প্রবেশ করে, এইটাও ট্রান্সডাকশন। অন্য কোনো ব্যাকটেরিয়ার ডিএনএ প্রবেশ করে, এইটাও ট্রান্সডাকশন। মানে আমাদের যে লাইসোজেনিক চক্র, এইটাও এক প্রকার কি ট্রান্সডাকশন। কিন্তু এটা ছাড়াও ট্রান্সডাকশন হতে পারে যদি সে অন্য কোনো ব্যাকটেরিয়ার ডিএনএ নিয়ে আসে। কথা ক্লিয়ার? কিন্তু ব্যাকটেরিয়াটার ডিএনএ আরেক ব্যাকটেরিয়াতে ঢুকাতে হবে, হচ্ছে কথা। মানে বিষয়টা হচ্ছে এই যে ডিএনএ যেটা মার্ক করছি আমরা, এই ডিএনএ, এই ব্যাকটেরিয়ার ডিএনএ ঢুকাতে হবে। এটা তার নিজের ডিএনএ হোক
অন্য ব্যাকটেরিয়ার ডিএনএ হোক, দুইটাই হচ্ছে ট্রান্সডাকশন। কথা ক্লিয়ার? এখন কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে ট্রান্সডাকশন কিভাবে মনে রাখলাম? এই ডয়াকার ডা এর মাথা যখন গোল করে দিছি হয়ে গেছে কি ভা, ভা দিয়ে হচ্ছে ভাইরাস। যেখানে ভাইরাস সেখানে ট্রান্সডাকশন, যেখানে ভাইরাস নাই সেখানে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন কেন? ট্রান্সফরমেশন মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় তোমার ট্রান্সফর্ম করা হচ্ছে, ট্রান্সপোর্ট করা হচ্ছে, মানে তোমার ডিএনএটা আদান প্রদান করা হচ্ছে, এটা আর কিছু না। তো আমাদের বড় বড় জিনিসগুলা কভার হয়ে গেল, আমরা জরন কভার করে ফেলছি, তারপর হচ্ছে কলেরা শেষ। এখন জাস্ট ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমরা একটু অল্প অল্প করে শিখবো। আচ্ছা, প্রথমে একটু কয়েকটা হ্যাঁ বলো। ভাইয়া ওই ভাইরাসের তো এনজাইম নাই, তাহলে ভাইয়া ওই যে লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে নিউক্লিয়াস এনজাইম, তারপরে হচ্ছে আহ, ইন্টিগ্রেস এনজাইম, আচ্ছা আচ্ছা, শুনো, নিজের ঘর, এগুলো কেমন? নিজের ঘরে যদি নিজের শত্রু থাকে তাহলে কিছু করার আছে কও? আমি যদি বলি মানুষ কেন করোনায় আক্রান্ত হয়, তুমি কি বলবা? আচ্ছা, করোনা ভাইরাস কি এতটাই ক্ষমতা আছে যে করোনা ভাইরাস এসে মানুষকে আক্রমণ করে ফেলবে? এদি মোয়ার টাকলা মজা যেতেছে। আচ্ছা, মানে চিত্র আঁকছে এটা বলছে, এটা মোয়ার টাকলা মতো লাগতেছে। আচ্ছা, তো দেখো, এই যে এই যে মানুষ, এটা তার গলা, গলাই তো দিছি না, খালি গলাটা দিই। দেখছো আমি গলার রূপ পরাইতেছি, হচ্ছে গলা আঁকছি না। আচ্ছা, এটা ধরো মানুষ। হুম, এটা হচ্ছে চুল। তো এই যে গলার মধ্যে করোনা রিসিপ্টর থাকে। করোনা ভাইরাসের যে সার্স কপ টু আছে না, সার্স কপ টু যেটা, সার্স কপ টু এর রিসেপ্টর থাকে। এই রিসেপ্টর ত্বকে নাই, তাই ত্বকে করোনা ভাইরাস হয় না। এই রিসেপ্টর একমাত্র গলাতে আছে, শ্বাসতন্ত্রে আছে, তাই এর দ্বারাই কি হয়, গলাতেই আমাদের করোনা হচ্ছে বা রোগটা হচ্ছে। তো কথা হচ্ছে, ভাইরাসের দেহে, ভাইরাসের তো এনজাইম আছে, ব্যাকটেরিয়ার দেহে ব্যাকটেরিয়ার তো এনজাইম আছে, ঠিক না? ওই ব্যাকটেরিয়ার এনজাইম ভাইরাসকে সাহায্য করবে ব্যাকটেরিয়াকে মারার জন্য। কথা বুঝতে পারছো? এইটা হচ্ছে কথা। যখন ফার্স্ট ভাইরাস প্রথম সংযুক্তি হবে, প্রথম লাইনটা খেয়াল আছে, সংযুক্তির লাইনটা, এখানে একটা রিসেপ্টর থাকে, এই রিসেপ্টরের কারণেই ফার্স্ট ভাইরাস এখানে এসে বসতে পারে। যদি রিসেপ্টর না থাকতো তাহলে কি ফার্স্ট ভাইরাস বসতে পারতো না? বলছিলাম না, বাসায় যাইয়া বন্ধুর বউরে বাগা লইয়া পড়ছে। যদি ঘরের ভিতরে বন্ধুর বউ না থাকতো, বন্ধু কিন্তু জীবন আসতে পারতো না। বন্ধুর বউকে দাওয়াত দেওয়া লইছে, এই বন্ধুর বউ হচ্ছে রিসেপ্টর, ঘরের শত্রু বিভীষণ। কথা বুঝছো? নিউক্লিয়াস এনজাইম, তারপর তোমার হচ্ছে যে ইন্টিগ্রেস এনজাইম, সব এগুলো এনজাইম কার? ব্যাকটেরিয়ার এনজাইম। সাহায্য করতেছে কারে? ভাইরাসে। বুঝতে পারছো? এই জন্য বন্ধু বানানোতে খুবই সাবধান হতে হবে, ভালো বন্ধু বানাতে হবে, উল্টা পাল্টা মতো না মানে। কথা বুঝছো? আচ্ছা, এই চিত্র অনেক সুন্দর, রাইখা দিই চিত্রটা, মুরাদ টাকলার মতো লাগতেছে। আচ্ছা, তো দেখো, আহ এরপরে যেটা, টাকলা তো একটা চুল আছে। না মুরাদ টাকলা শুন নাই তো, তুমি মুরাদ টাকলা দেখো নাই? আমি বলছি আপনার চিত্রতে ও চুল আছে। আচ্ছা, চিত্রতে চুল আছে, ঠিকই তো, চুলটা মুছে দিই দাঁড়াও। বলে চুল দিয়ে আলাইছি, স্টাইল করতেছে, দাঁড়াও চুলটা মুছে দিই। আচ্ছা, এই যে এমন সুন্দর হয়েছে। আচ্ছা, তো আহ এরপর হচ্ছে আমরা যাব যে ব্যাকটেরিয়ার মধ্যে যে অর্থনৈতিক গুরুত্ব, এরা পড়ার আগে আমি কয়টা তোমাদের ভিটামিন পড়াই দিই। তো তোমরা কি ভিটামিন বি9 এর নাম শুনছো? ভিটামিন বি9, ভিটামিন বি12, তারপর হচ্ছে ভিটামিন বি2, এগুলোর নাম শুনছো? বুঝছেন? এখন কথা কয় না, প্রশ্ন করলেই ভাই নেট প্রবলেম, অন্য সময় ভাই নেট ঠিক আছে। না ভাইয়া। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো দেখো, মানে বি9 হচ্ছে ফোলিক অ্যাসিড, বি9 হচ্ছে ফোলিক অ্যাসিড, বি12 হচ্ছে সায়ানো কোবালামিন, এই নামগুলো মনে রাখতে হবে, সায়ানো কোবালামিন। এটা মনে রাখার ট্রিক আছে, এই যে কোবা মানে কি, কোপ। তো দেখো, একমাত্র ক্লাস 12এই সম্ভব কোপ দেওয়া। বুঝছো? তুমি ক্লাস 9 10 আর কি কোপ দিবা? এই ধরো হাইয়েস্ট হইলে গোল্ডেন পাস পাইবা, বোর্ডে ফার্স্ট হইবা, এইটা কিন্তু কোপ না। কোপ কখন? যখন তুমি অ্যাডমিশন টেস্টে সারা বাংলাদেশে টপ করতেছো, এটা হচ্ছে কোপ। এটা কোপ দেওয়া সম্ভব ক্লাস 12-এ। এখান দিয়ে মনে রাখা যায় সায়ানো কোবালামিন। আর বি2, বি2, তোমার রিবোফ্লোভিন খাইছো? রিবোফ্লোভিন, মুখে ঘা হইলে রিবোফ্লোভিন খায় যে, এখন কেউ বাড়ি খাইছি না। আচ্ছা, তো তোমাদের মুখে ঘা হয় না, তোমাদের ভিটামিন সি এর অভাব নাই, বুঝতে পারছি। তবে আমার প্রচুর হয়, ভিটামিন সি খাই না, তো আমি টক জাতীয় কিছু খাই না।
যার কারণে আমার প্রচুর মুখে ঘা হয়। তো মুখে ঘা হইলে যেটা খাওয়া লাগে তার নাম হচ্ছে রিবোফ্লোভিন। এই রিবোফ্লোভিন হচ্ছে ভিটামিন বি টু, আর এক পাতার দাম হচ্ছে 2 টাকা। বুঝছো, এক পাতার দাম হচ্ছে 2 টাকা। এখান থেকে আমার মনে থাকে হচ্ছে বি টু। বি টু হচ্ছে রিবোফ্লোভিন। এই কয়টা নাম মনে রাখা দরকার যদি তুমি ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব পড়তে চাও, ওইখানে এগুলো নাম আছে। আচ্ছা, আমি আগের দিন একটা ব্যাকটেরিয়ার নাম বলছিলাম যার নাম হচ্ছে মিস্টার ইকোলাই। মিস্টার ইকোলাইকে আমরা কি বলছিলাম? বিকোলাই। কেন বিকোলাই? বা বিকোলাইটা বলছিলাম, BKOLY, কারণ সে মানুষের অন্ত্রে ভিটামিন বি আর ভিটামিন কে তৈরি করে। খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাকটেরিয়া মানুষের জন্য। মানুষের অন্ত্রে ভিটামিন বি আর কে তৈরি করে কে? মিস্টার ইকোলাই। তাহলে দেখো তো ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্বের মধ্যে এটা আসবে না যে কোন ব্যাকটেরিয়া মানুষের অন্ত্রে ভিটামিন বি আর কে তৈরি করে? তারপর ইকোলাই কোন কোন ব্যাকটেরিয়া তৈরি করে, কোন ভিটামিন তৈরি করে? আনসার হচ্ছে কি? বি আর কে। আচ্ছা, ভালো কথা। এরপরে আমি যদি বলি বায়ুতে নাইট্রোজেন কত, মানে এগুলো বেসিক। আমরা যেমন ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে প্রথমে থিওরি পড়ি, পরে ম্যাথ করি না, এরকম বায়োলজি তো আমরা প্রথমে বেসিক পড়তেছি, পরে আমরা সরাসরি পৃষ্ঠায় চলে যাব। বায়ুতে কত পার্সেন্ট নাইট্রোজেন বলো তো? পারে না? আল্লাহ গো, এটা বলে পারে না? নেট প্রবলেম? কত কত? এক মিনিট মনে 78%। এই ফুলাফাইন ধরেন দিব, কিন্তু এটা কিন্তু মেডিকেল আইছে 2019 সালে মেডিকেল আসছে এটা। বায়ুতে সবচেয়ে বেশি কোনটা? নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে 78%। এইগুলা যদি না পারো তোর খবর আছে, যদিও বা সেকেন্ড পেপারের পড়া, তারপরেও জানতে হবে, সব পারতে হবে। আচ্ছা দেখো তো বায়ুতে নাইট্রোজেন কত? 78%। তো সবচেয়ে সবচেয়ে পরিচিত নাইট্রোজেন সার কোনটা? এইটা অন্তত কও। ইউরিয়া। ইউরিয়া। আচ্ছা ঠিক আছে, ইউরিয়া। ভেরি গুড। না তোমরা কিছু হইলেও পারো, সমস্যা নেই, চান্স পাওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা তো দেখো, ইউরিয়া হচ্ছে সবচেয়ে পরিচিত নাইট্রোজেন সার। তো ধরো আমি একটা উদ্ভিদ বা গাছ লাগাইছি, হ্যাঁ, এই গাছের মধ্যে কি হয়ে গেল, এটা আঁকলাম, গাছ হয়ে গেল লাভ। আচ্ছা, তো দেখো ট্যাবের প্রবলেমের কারণে, বুঝছো? তো দেখো আহ এটা হচ্ছে আমাদের সেই গাছ। এই গাছের উপরে যত বায়ু আছে, এখানে 78% নাইট্রোজেন আছে। আর আমরা বাজার থেকে টাকা দিয়ে কিনা ইউরিয়া দিচ্ছি মাটিতে যাতে গাছটা বড় হয়। আমরা কত বোকা না? আমরা বোকা না? আমরা আসলে বোকা না, বোকা কে? বোকা হচ্ছে এই উদ্ভিদ। এই উদ্ভিদ যদি এই 78% নাইট্রোজেন থেকে কিছু পরিমাণ নাইট্রোজেন নিজের মধ্যে নিতে পারতো, তাহলে আমাদের কি ইউরিয়া দিতে হইতো না, কথা ঠিক কিনা? তাহলে এমন কোন ব্যাকটেরিয়া যদি থাকে যে বায়ুর নাইট্রোজেন উদ্ভিদে সংবন্ধন করতে পারে, সেই ব্যাকটেরিয়া আমাদের জন্য ভালো না খারাপ? ভালো। ভালো। তো দেখো আমরা এই ব্যাকটেরিয়াগুলোর নাম দেখি একটু। দেখো, অ্যাজোটোব্যাক্টর, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম প্রভৃতি ব্যাকটেরিয়া সরাসরি বায়ু হতে নাইট্রোজেন গ্রহণ করে নাইট্রোজেন যৌগ পদার্থ হিসেবে মাটিতে স্থাপন করে, ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। দেখছো সেই একটা জিনিস না? অ্যাজোটোব্যাক্টর, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম। অ্যাজোটোব্যাক্টর, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম। APC দিয়ে মনে রাখবা, APC বারবার পড়তে হবে। সকালে ধরো ঘুম থেকে উঠছো, খাওয়া দাওয়া করে এটা দেখলা যে কি কি ব্যাকটেরিয়ার নাম ছিল, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে প্রত্যেক বছর। তো নামগুলো মনে রাখতে হবে, অ্যাজিটোব্যাক্টার, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম, শেষ গেল। এরপর রাইজোবিয়াম, তোমরা এর নাম 19-এ শুনছো, রাইজোবিয়ামের কথা। এই রাইজোবিয়াম কি করে? সিম জাতীয় যে উদ্ভিদগুলো আছে, সিম জাতীয় উদ্ভিদের মূলের নোডিউলে নাইট্রোজেন সংবোধন করে। আর এই যে রাইজোবিয়াম, এটা কিন্তু মসুর ডালের মূলেও কি নোডিউল তৈরি করে। নোডিউলের কাজ হচ্ছে নতে নাইট্রোজেন। নোডিউলের কাজ কি? নতে নাইট্রোজেন। নাইট্রোজেন জাতীয় যে নাইট্রোজেন যৌগগুলো তৈরি করে কি? এই নোডিউল। নোডিউল তৈরি করে কি? রাইজোবিয়াম। আশা করি বুঝছো এই পর্যন্ত। নাইট্রোজেন সম্বন্ধে ব্যাপার স্যাপার গেল। এরপর হচ্ছে নাইট্রিফিকেশন নামে একটা কথা আছে। নাইট্রিফিকেশন, ধরো অ্যামোনিয়া একটা যৌগ, তুমি চাও এখান থেকে নাইট্রোজেন তৈরি করতে, মানে নাইট্রেট যে যৌগ, আমরা তো জানি আহ যেগুলা হচ্ছে তোমার কি বলে, উদ্ভিদ, উদ্ভিদ সরাসরি যৌগ গ্রহণ করতে পারে না, আয়ন হিসেবে গ্রহণ করে, ঠিক কিনা? নাইট্রেট কি সরাসরি যৌগ গ্রহণ করতে
উদ্ভিদগুলা কি সরাসরি যৌগ গ্রহণ করতে পারে না, আয়ন গ্রহণ করে। তাহলে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে একটা অ্যামোনিয়া। অ্যামোনিয়া তো যৌগ, উদ্ভিদ নিতে পারবে না। উদ্ভিদ নিতে পারবে কি? নাইট্রেট। তাহলে আমাদের অ্যামোনিয়াকে কিসে পরিণত করতে হবে? নাইট্রেটে পরিণত করতে হবে। তাহলে এর নাম কি হবে? নাইট্রিফাইং নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। কথা বুঝতে পারছো? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া মানে কি? আমার বানান ভুল হইতেছে, একটু টেনশন টেনশন লাগতেছে এই জন্য। আচ্ছা, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ওকে, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কারা? যারা অ্যামোনিয়াকে সরাসরি কিসে পরিণত করে? নাইট্রেটে পরিণত করে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো জি যারা ভাইয়া। যারা অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে তাদের সবার নামে নাইট্রো আছে। নাইট্রো নাইট্রো নাইট্রো। তাহলে যেই ব্যাকটেরিয়া গোলাকার তার নাম নাইট্রোকক্কাস, যেই ব্যাকটেরিয়া মন বড় তার নাম নাইট্রোমোনাস, আর যেই ব্যাকটেরিয়া নিজে ব্যাকটেরিয়া তার নাম নাইট্রোব্যাক্টার। ইজি না? যেই ব্যাকটেরিয়া গোলাকার, গোলাকার মানে কক্কাস। যেই ব্যাকটেরিয়া মন বড়, একটা কথা আছে না, এক বড় না দুই বড়, অমুক ভাইয়ের মন বড়। আচ্ছা, তো দেখো, আর যেই ব্যাকটেরিয়া মন বড় তার নাম কি? নাইট্রোমোনাস। আর যে ব্যাকটেরিয়া নিজে ব্যাকটেরিয়া তার নাম কি? নাইট্রোব্যাক্টার। তো তিনটা নাম, নাইট্রোমোনাস, নাইট্রোকক্কাস, নাইট্রোব্যাক্টার। নাইট্রোমোনাস, নাইট্রোকক্কাস, নাইট্রোব্যাক্টার, এরা কি? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া মানে কি? এরা অ্যামোনিয়া যৌগকে নাইট্রেট আয়নে পরিণত করে উদ্ভিদের ভালোর জন্য। শেষ। পরীক্ষা প্রশ্ন আসবে নিচের কোনটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া? ইজি, ইজি। আর যদি সরাসরি প্রশ্ন আসে যে বায়ু হতে সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে কে? সংবন্ধন কে করে? আনসার হচ্ছে এপিসি, অ্যাসিটোব্যাক্টার সিউডোমোনাস ক্লস্ট্রিডিয়াম। আর রাইজোবিয়ামের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস পাইছি। রাইজোবিয়াম এটা কি করে? শিমের মূলে নডিউল তৈরি করে আর মসুর ডালে নডিউল তৈরি করে। এর কাজ হচ্ছে নডিউল তৈরি করা। এই পর্যন্ত আশা করি কোনো প্রবলেম হবে না। তোমাদের একটু দুঃখের খবর দিই। দুঃখের খবর হচ্ছে আমি এখন থেকে কিছু বৈজ্ঞানিক নাম পড়তে বলবো। কি পড়তে বলবো? বৈজ্ঞানিক নাম। একটু খেয়াল করো, আহামরি কঠিন না। ব্যাকটেরিয়া থেকে কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করতে হয়। কারণ আমরা কি পড়তাছি বায়োলজি, জীব সম্পর্কে জ্ঞান, ডাক্তার হওয়ার জন্য। তো ডাক্তার হইবা, অ্যান্টিবায়োটিক নাম পড়বো না, এটা কি কিছু হইলো? তো দেখো, ব্যাকটেরিয়া থেকে সাবটিলিন নামক অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, পলিমিক্সিন নামক অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। মজার বিষয় হচ্ছে সাবটিলিনের নামের মধ্যে সাবটিলিস আছে, পলিমিক্সিনের নামের মধ্যে পলিমিক্স আছে। তাহলে এটা পড়া কোনো ব্যাপার না, ইজি। কিন্তু এরপরে যেটা পড়াবো, অনেকে হয়তো বা ডিপিটি রোগের কথা শুনছো। ডিপিটি মানে ভ্যাকসিনের কথা শুনছো। ডিপিটি ভ্যাকসিনের ফুল মিনিং জানতে হবে। এই ডিতে হচ্ছে ডিপথেরিয়া, পিতে হচ্ছে পার্টুসিস, টিতে হচ্ছে টিটেনাস। এবং ডিপথেরিয়া মানে কি? ডিপথেরিয়া রোগ। এই ডিপথেরিয়া রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াকে? কোরিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। হুপিং কাশি মানে হচ্ছে পার্টুসিস, এর নাম হচ্ছে বর্ডেটেল্লা পার্টুসিস। ধনুষ্টঙ্কা মানে হচ্ছে টিটেনাস, এর নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি। তোমাদের একটু কষ্ট হয়ে যাবে জানি, তাও এগুলো একটু কষ্ট করে হলেও কি পড়তে হবে। কথা বুঝছো? আমি এগুলো অনেক কষ্টে কিন্তু পড়ছিলাম, মোটামুটি 2-3 দিন টানা পড়ছি, পরে মনে থাকছে, এখন পর্যন্ত মনে আছে। কোরিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া বর্ডেটেল্লা পার্টুসিস ক্লস্ট্রিডিয়াম টিটানি, এইভাবে পড়বা, একটা না। ডিপিটি, ডিতে ডিপথেরিয়া, কি ডিপথেরিয়া? কোরিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। পিতে পার্টুসিস, কি পার্টুসিস? বর্ডেটেল্লা পার্টুসিস। টিতে টিটানি, কি টিটানি? ক্লস্ট্রিডিয়াম টিটানি। ওকে, এই নামগুলো জানতেই হবে, না জানলে মাফ নাই। এরপর অনেকে হয়তো বিটি বেগুন, তারপর হচ্ছে বিটি হচ্ছে আর কি, মানে এরকম যেগুলো আছে 11 নম্বর অধ্যায়, বিটি বেগুন, বিটি শশা, তারপর হচ্ছে বিটি কমলা, এরকম অনেক কিছু নাম শুনছো। বাংলাদেশে এগুলো তৈরি করা হচ্ছে। এই বিটি মানে কি? কর্ন। কর্ন হ্যাঁ, মানে বিটি কর্ন শুনছো, বিটি তুলা আছে। তো বিটি মানে কি? বিটি মানে হচ্ছে বেসিলাস থিউরিনজিয়েন্সিস। এটা একটা ব্যাকটেরিয়া, যেই ব্যাকটেরিয়া দ্বারা পোকামাকড় মারা হয়। কথা বুঝতে পারছো? যদি কখনো কোয়েশ্চেন আসে পতঙ্গ নাশে ব্যবহার করা হয় কোনটি, এক কথায় আনসার বিটি। অপশনে খুঁজবা বিটিতে কি আছে। বিটি মানে কি? বেসিলাস থিউরিনজিয়েন্সিস। কথা ক্লিয়ার? এটা কিন্তু মনে হয় খুব ইজি। একটু আহ বুদ্ধি দিয়া শিখো। খেয়াল করো, তুমি বিটি বেগুনের কথা শুনছো,
পরীক্ষা আসছে নিচের কোনটি পতঙ্গনাশক? বিটি বেগুন কি পতঙ্গনাশক? তো তখন তুমি অপশনে খুঁজো বি আর টিতে কি আছে, বেসিলাস থিরেনজিয়াসিস, এটাই আনসার। কথা ক্লিয়ার? খুব সহজে আনসার করে গেল না? আচ্ছা, নেক্সট হচ্ছে পশু খাদ্য বা সিলেজ তৈরি। এখান থেকে একটা লাইন, ইস্ট মিশ্রিত খাদ্য খাওয়ালে গাভীর দুধের গুণগত মান বৃদ্ধি পায়। আমরা তো ইস্টের অনেক ব্যবহার করছি, ইস্ট পাউরুটি ফোলাতে ব্যবহৃত হয়, এই কাজ সেই কাজ। এখন দেখছো যদি আমরা ইস্ট মিশ্রিত খাদ্য খাওয়াই তাহলে গাভীর গুণগত মান বৃদ্ধি পায়। এটা কেন মনে রাখবা? ইস্ট দিলে পাউরুটি ফুলে, এখান থেকে তুমি মনে রাখতে পারো। ইস্ট দিলে কি গাভীর দুধও ফুলা যায়, মানে বেশি বাইরে যায়। কথা বুঝতে পারছো? মানে যে দুধটা আমরা পাচ্ছি, ধরো 1 লিটার আমরা ইয়া করছি, 2 লিটার হয়ে গেছে। কথা বুঝতে পারছো? 1 লিটার পাইছি বালতিতে, আমরা ইস্ট চাইছি, এটা 2 লিটার হয়ে গেছে, তাহলে আমাদের জন্য লাভ হলো না? তাহলে কি পাউরুটি যেমন ফুলে গেছে, বালতিতে যে আমরা দুধটা দিচ্ছি এটা মানে ধরো এই ফেনার মতো, সাবানে ফেনার মতো হয়ে গেছে। এমনি মনে রাখবা, আমি এমনি মনে রাখছি পার্সোনালি। ওকে, তাহলে ইস্ট মিশ্রিত খাবার খাওয়ালে গাভীর দুধ কি গুণগত মান বৃদ্ধি পায়। শেষ। নেক্সট হচ্ছে আমাদের আহ দুগ্ধজাত শিল্প। এইটা মনে রাখার কোনো ব্যাপারই না। দুধের মধ্যে প্রধান যেই অ্যাসিড তার নাম ল্যাকটিক অ্যাসিড, দুধের যে প্রধান শর্করা তার নাম ল্যাকটোজ। তাহলে এখানে অবশ্যই ল্যাক্টো কথাটা তুমি পাবা। ল্যাক্টো মানে হচ্ছে দুধ। ছোট বাচ্চা করে যেই ইয়া খাওয়ায়, দুধ খাওয়ায়, তার নাম কি? ল্যাক্টোজেন। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে ল্যাক্টো থাকলেই তার দুধ শিল্প। ক্লিয়ার এই পর্যন্ত? Yeah. ওকে। চামড়া শিল্পে, চামড়া শিল্পে বেসিলাস, চামড়া শিল্পে বেসিলাস এটা। আর লাস্ট হচ্ছে আমাদের একটু কষ্ট করে এই জিনিসটা একটু পড়তে হবে, যে ভিনেগার তৈরিতে অ্যাসিটোব্যাক্টার জাইলিনাম। এখন তোমরা বলো তো ভিনেগারের সংকেত কি? বলো ভিনেগারের সংকেত কি? এটা যদি না পারো খবর আছে। ভিনেগার কারে বলে? কারে বলে? 6 to 10% CH3 COOH। আচ্ছা এর নাম কি? এর নাম কি? ইথানল ডিগ্রি। এসিটিক অ্যাসিড না এর নাম? হ্যাঁ ইথানিক অ্যাসিড বুঝলাম, কিন্তু এসিটিক অ্যাসিড না? এসিটিক অ্যাসিড। তাহলে ভিনেগার তৈরিতে যেটা তুমি ইউজ করবা তার নাম অবশ্যই কি? এসিটিক নামটা থাকবে, তার নাম হচ্ছে এসিটোব্যাক্টার। দেখো তো ইজি কিনা? জি ভাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিড। দেখো ল্যাকটিক অ্যাসিডের নামের মধ্যে ল্যাকটি অ্যাসিডই আছে। এসিটোন নামের মধ্যে এসিটো বিউটিলিসাম আছে। এসিটো, খেয়াল করছো? ইজি কিন্তু, প্যারা নেওয়ার কিছু নাই। এরপরে হচ্ছে ভিটামিন তৈরিতে একটু আগে বললাম এসকেরিশিয়া কোলাই, ই কোলাই সাহেব ভিটামিন বি আর কে তৈরি করে। এরপরে তোমাদের পড়াইছিলাম বি টু। বি টু মানে কি? রিবোফ্লোবিন। ফলিক অ্যাসিড মানে কি? বি9। আর বায়োটিন, বায়োটিন হচ্ছে ভিটামিন বি7। এটা লিখে দিই, এটা আমি লিখে ভুলে গেছিলাম, সরি। বায়োটিন হচ্ছে ভিটামিন বি7। হয়ে গেল, হয়ে গেল। এই যে বি7 হচ্ছে বায়োটিন। তাহলে এইগুলা যেমন বাংলা নামও আসতে পারে, বৈজ্ঞানিক নামও কিন্তু আসতে পারে, মানে এই যে এরকম নাম আসতে পারে, ভিটামিন বি9। ফলিক অ্যাসিড না দিয়ে বি9 বলতে পারে, বি2 না বলে রিবোফ্লোবিন বলতে পারে, বায়োটিন না বলে বি7 বলতে পারে। অ্যালার্ট, যে কোনো পরিস্থিতির জন্য অ্যালার্ট থাকতে হবে, এই জন্য আমি এই নামগুলো তোমাদের পড়াইছি প্রথম। ওকে, গেল। এগুলো যদি আমরা পড়ে ফেলি তখন আমরা পয়ং নিষ্কাশনে। আচ্ছা পয়ং নিষ্কাশন মানে কি? পয়ং নিষ্কাশন মানে কি? গোমূত পরিষ্কার, ঠিক কিনা? এক কথা বাংলা ভাষায় বললে। আচ্ছা বলো তো জড়, জড় যেগুলা জড়, জড় বস্তু কি এই মলত্যাগ করে নাকি জীব? জীব। জীব মানে কি? জু। তো দেখছো জুগলিয়া রামিগেরা। পয়ং নিষ্কাশন, তাহলে পয়ং নিষ্কাশনে ভূমিকা রাখে কোন ব্যাকটেরিয়া? যার মধ্যে প্রাণীর নামটা আছে, প্রাণী মানে কি? জুগলিয়া। শেষ। এগুলা পড়ো, আর কিছু লাগবে না ইনশাল্লাহ। একটু ইম্পর্টেন্ট লাইন দেখো, পরিবেশ সুরক্ষায় গুরুত্বের জন্য ব্যাকটেরিয়াকে প্রকৃতির জারুদার বলে। তাহলে যদি বলে যে প্রকৃতির জারুদার বলা হয় কাকে, আনসার হচ্ছে ব্যাকটেরিয়া। প্রকৃতির জারুদার বলা হয় কাকে? আনসার কি? ব্যাকটেরিয়া। ওকে। আর মানুষের রোগের ক্ষেত্রে কয়েকটা নাম দাগায় দিচ্ছি, খেয়াল করো। নিউমোনিয়া, নামের মধ্যে নিউমোনিয়া আছে। যক্ষা, যক্ষা মানে টিবি, মানে টিউবারকুলোসিস, পড়াইছি আগে। টাইফয়েড, নামের মধ্যে টাইফি আছে। কলেরা পড়াইছি এতদিন। ডিপথিরিয়া একটু আগে পড়াইলাম। ধনুষ্টঙ্কার পড়াইছি একটু আগে। হুপিং কাশিও পড়াইছি। জাস্ট এই নামগুলা। ওকে, পারবা না? দেখো তো। জি ভাইয়া।
ওকে, নেক্সট হচ্ছে এখানে বটুলিজম, খুবই 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 ইম্পর্টেন্ট। নিজের বইয়ে এখানে 100টা স্টার দিয়ে রাখো। বটুলিজম মানে আমরা যে বর্তমানে সবচেয়ে বেশি কিসে ভুগি বলতো? ভেজাল খাবারের কারণে মরি। এই ভেজাল খাবারের কারণ কি? ফুড পয়জনিং। আর এই ফুড পয়জনিং এর জন্য দায়ী যে ব্যাকটেরিয়া, তার নাম ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম। এটা খাবারে বটুলিন নামক বিষাক্ত পদার্থ তৈরি করে, যার কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তার নাম বটুলিজম। কয়েকদিন আগেই, বেশি দিন না, আর 6-7 মাস আগেই কোন ভার্সিটির জানি এক ছেলে রাতের বেলা রুটি খাইছে, সকালে মারা গেছে ফুড পয়জনিং এর কারণে। ওইটা যে ওই ওনার যে খাবারে যেই ব্যাকটেরিয়া জন্ম নিয়েছিল, তার নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম। এই বটুলিন নামক জীবাণুর কারণে যেটা তৈরি হয়, তার নাম হচ্ছে বটুলিজম। ইজম মানে হচ্ছে প্রক্রিয়া। ওকে, আচ্ছা, একটু খেয়াল করো তো। নাইট্রিফিকেশন, একটু জুম করি এখানে, খেয়াল করো। নাইট্রিফিকেশন মানে কি? নাইট্রোজেন যুক্ত করা। আর ডিনেটিফিকেশন মানে কি? ডি মানে হচ্ছে নাই। তো ডিনেটিফিকেশন মানে হচ্ছে ব্যাকটেরিয়াকে বিযুক্ত করা, মানে নাইট্রোজেনকে বিযুক্ত করা, ঠিক কিনা? তো যদি বলি মাটির উর্বরতা নষ্ট করে কি, আনসার হবে কি? ডিনাইট্রিফিকেন্স। কথা ক্লিয়ার কিনা? এই জিনিসটা বুঝছো? জানা তো একটু। ভাইয়া ওকে, এরপরে দেখো পাইপের ক্ষতের সৃষ্টি করে কে? নামের মধ্যে দেখো ডি আছে, ডি সালফোভিব্রিয়। আরেকটা জিনিস দেখো, বিমানের জ্বালানিতে বিমান দুর্ঘটনা ঘটাতে পারে কে? এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। তো ক্লস্ট্রিডিয়ামে আমরা অনেকগুলো রোগ পাইলাম। একটা আমরা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি, যেটা আমাদের কি টিটানাসের যে জন্য দায়ী, যেটা লাস্টে যেটা আমরা কি বলতেছিলাম, হুপিং কাশি না ধনুষ্টঙ্কা বলতেছিলাম, ওইটা ক্লস্ট্রিডিয়াম। আর এখানে ক্লস্ট্রিডিয়াম হচ্ছে আমাদের বিমানের জ্বালানিতে। আর একটু আগে দেখলাম ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম, বটুলিজম। তো ক্লস্ট্রিডিয়ামের নামগুলো একসাথে লিখে রাখবা খাতার মধ্যে। ওকে, ক্লস্ট্রিডিয়াম দিয়ে গঠিত রোগ একসাথে লিখে রাখবা, তাহলে সহজ হবে। উপরে দেখো যৌনবাহিত রোগ আছে কয়েকটা। যৌনবাহিত রোগ এটা আমি অলরেডি পড়ায় ফেলছি। বলো তো ব্যাকটেরিয়ার কোন অংশ দ্বারা যৌনবাহিত রোগগুলো ছড়ায়? বলো তো, পারা উচিত। এই পারো না এটা? ওই দিন না পড়াইলাম, সুইয়ের মতো অংশ যেটা, ছিল পিলি পিলি। পিলি। পিলি, আচ্ছা, ভেরি গুড। পিলি দ্বারা আহ, যৌনবাহিত রোগগুলো ছড়ায়। আমরা ওই দিন বেসিক আলোচনা করছি কিভাবে ছড়ায়। তো গনোরিয়া আর সিফিলিস হচ্ছে এখানে আমাদের কি যৌনবাহিত রোগ। এখান থেকে কি পড়বা? পড়বা হচ্ছে গনোরিয়া রোগের যেই বৈজ্ঞানিক নাম, আর হচ্ছে সিফিলিস রোগের যে বৈজ্ঞানিক নাম। আর দুইটাই যে ব্যাকটেরিয়া গঠিত রোগ, এটা তো বলার বাকি রাখে না, কারণ ছড়াই কি দ্বারা? পিলি দ্বারা, ব্যাকটেরিয়া পিলি দ্বারা। এখানে খেয়াল করো, গনোরিয়ার নামের মধ্যে গনোরিয়া আছে, নেইসেরিয়া গনোরিয়া, কিন্তু সিফিলিসের নামের মধ্যে সিফিলিস নাই। খেয়াল করছো? গনোরিয়ার নামের মধ্যে গনোরিয়া আছে, কিন্তু সিফিলিসের নামের মধ্যে কি? সিফিলিস নাই। এটা মনে রাখবা কিভাবে? সিফিলিসের বৈজ্ঞানিক নাম মনে রাখবা টিপিএস দিয়া। সিফিলিসের বৈজ্ঞানিক নাম টিপিএস দিয়ে মনে রাখবা। সিফিলিস হচ্ছে টিপিএস। টিপি দিয়া হচ্ছে ট্রেপোনেমা পেলিডাম, আর এস দিয়া হচ্ছে সিফিলিস। টি দিয়া হচ্ছে ট্রেপোনেমা পেলিডাম, আর এস দিয়া হচ্ছে সিফিলিস। টি দিয়া হচ্ছে ট্রেপোনেমা পেলিডাম, আর এস দিয়া হচ্ছে কি? সিফিলিস। ওকে, এটা খাতার মধ্যে বা বইয়ের মধ্যে লিখে রাখবা। বইয়ে লিখে রাখলে ভালো হয় বেশি। তাহলে আমরা এখন পর্যন্ত যেগুলা পড়লাম, এর মধ্যে জাস্ট অল্প একটু অংশ বাকি আছে। এটা হচ্ছে ধান গাছের ব্লাইট রোগ। আর 5 মিনিট আমরা ইনশাল্লাহ শেষ করে দেব। এই ধান গাছের ব্লাইট রোগ কি দ্বারা গঠিত রোগ? ব্যাকটেরিয়া দ্বারা গঠিত রোগ। একটা আমার কথা, ব্লাইট মানে কি? ব্লাইট মানে হচ্ছে ধসা। এই যে ব্যাকটেরিয়া, এর নাম কি? জ্যান্থোমোনাস ওরাইজা। তোমরা তো ধানের বৈজ্ঞানিক নাম জানো, ওরাইজা স্যাটিভা। তাহলে যেখানে ওরাইজা আছে ওইটাই কি? ধানের। কথা ক্লিয়ার? যেখানে ওরাইজা মহাশয় আছে তার নামে কি? সেই কি কিসের রোগ? ধানের রোগ। এটা মাথায় রাখবা, ওরাইজা আছে মানে কি? এটা ধানের রোগ। আচ্ছা, ভালো কথা। নেক্সট, এটা এটা কি গ্রাম পজিটিভ না নেগেটিভ? গ্রাম নেগেটিভ। আর গ্রাম নেগেটিভ মানে কি? এর বাইরের যে স্তর, এটা হচ্ছে পাতলা, ঠিক কিনা? পাতলা। যদি মোটা থাকতো তাহলে তো ওই যে নিত, ফ্যান অ্যান্ড লাভলি উদাহরণ দিয়া বুঝাইছিলাম যে মোটা স্তর থাকলে গ্রাম পজিটিভ, পাতলা থাকলে কি? গ্রাম নেগেটিভ। আচ্ছা, ফলন 60% পর্যন্ত কমে, পড়াইছি এটা। আর কেমন তাপমাত্রা এটা বৃদ্ধি পায়?
25 থেকে 30 ডিগ্রি আমাদের যে নর্মাল রুম টেম্পারেচার, আমাদের রুম টেম্পারেচার কত? 25 ডিগ্রি সেলসিয়াস। নর্মাল রুম টেম্পারেচার এটা কি বেশি বৃদ্ধি পায়। আচ্ছা, নেক্সট হচ্ছে এইটাকে যদি তুমি প্রতিকার করতে চাও কি করতে হবে? বীজ বপনের আগে 0.1% সিরিসার দ্রবণ, এটা ইম্পর্টেন্ট। 0.1% সিরিসান দ্রবণ, আর কিছু না, গেল। আর যদি বলে জীবাণুর প্রধান বাহন কোনটি, আনসার হচ্ছে বীজ। যে কোনো রোগের প্রধান বাহনই হচ্ছে বীজ। যদি কয় পোলাপান খারাপ কে লেগা, 1 নম্বর উত্তর দেবো বাপ মা খারাপ। কথা ঠিক কিনা? যে কোনো ক্ষেত্রে পোলাপান খারাপ কেন, বাপ মা খারাপ। তাহলে বীজটা খারাপ তাই ফল খারাপ। যে কোনো ক্ষেত্রে পোলাপান ভালো কে লেগা, বাপ মা অনেক ভালো মানুষ আছিল, এলিয়া পোলাপান মানুষ করছে। তাহলে পোলাপান ভালো, বাপ মা ভালো। কথা বুঝতে পারছো? বীজই হচ্ছে যে কোনো রোগের প্রধান বাহন। বীজ যেমন, ফলও তেমন। এই কথাটা মাথায় রাখবা। তুমি ভালো করবা, নাম হবে তোমার বাপ মার। জিনিসটা সেই না? এটা শুনলে তো নিজে পড়ালেখা করতে মন চায়, কথা ঠিক কিনা? আচ্ছা, তো আমাদের এখান থেকে জাস্ট এটা, আর কিছু না। তাপমাত্রা দেখবা, আর কখন ছড়ায়, আগস্ট সেপ্টেম্বর, এটাই। আর কি আমাকে দেখা দরকার নাই। এগুলো তাহলে আমাদের ব্যাকটেরিয়া পড়া শেষ। ব্যাকটেরিয়া থেকে যা যা পড়লাম এগুলা পড়বা, আর কিছু না। ভাইরাস থেকে কয়েকটা লাইন একটু দাগায় দিচ্ছি, এই লাইনগুলো একটু দেখো। ভাইরাস থেকে কয়েকটা লাইন একটু খেয়াল করো। আহ এগুলো তো পড়াইছি, ভাইরাসগুলো রোগগুলো আমি পড়াইছি। কত রোগ হয় উদ্ভিদের দেখাইছি। এইডস এর ফুল মিনিং, এইচআইভির ফুল মিনিং। ইবোলা হলে যে কোষ ফাইটা যায় এটা একটু দেখবা, হ্যাঁ। ইবোলা হলে কোষ ফাইটা যায় আর লক্ষণ প্রকাশ পায় 2 থেকে 21 দিনে। তার মানে ইবোলার তোমার যে সুপ্তিকাল 2 থেকে 21 দিন। জিকা ভাইরাস হইলে নবজাতক শিশুর মাথা ছোট হয়ে যায়, এর নাম হচ্ছে মাইক্রোসেফালি। মাইক্রো মানে ছোট, সেফালো মানে মাথা। তাহলে মাথা ছোট মানে কি? মাইক্রোসেফালি। মাথা বড় মানে কি? মেগাসেফালি। ওকে, এটা গেল রে।